একটা মাস পেরিয়ে গেলেও সে থমকে আছে একটা জায়গায়, যেখানে দুর্ভাগ্য তার পিছু চায়নি। সেদিনের পর আর সে নিজের পায়ে দাঁড়াতে পারেনি, ঘরময়ী দৌড়াতে পারে না, মনে সুখে কথা বলতে পারে না। মাহিরাটাকেও দেখে না কতদিন। ওই দিনের পর মাশরাফির সাথে আর দেখা হয়নি বলে ভুল হবে, মাশরাফি দেখা দেয়নি। রিলিজ দেওয়ার পরের কয়েকদিন রওনাফের বাসায় থাকার কথা থাকলেও মাশরাফি থাকেনি। সে পায়ের ওই অবস্থা নিয়েই রাজশাহী চলে যায়। এরপর থেকে আর কারোর সাথেও কথাও বলেনি, না দেখা দিয়েছে। মাঝে মধ্যে সারার খোঁজ খবর নেই সিরাতকে কল দিয়ে, তবে সিরাতের সাথে কথা বলে না। ফোন করলেই সারাকে চাই, 2-4 মিনিট কথা বলে কেটে দেয়। মাশরাফি ভাইয়ের জন্য সারার মায়া হয়। সে এখনও নিজেকেই অপরাধী ভাবে। একমাত্র বোনকে হারিয়ে সে যেন নিঃস্ব হয়ে গেছে। বাবা ভাইদের কাছে শুনেছে প্রায় সময় গভীর রাতে তাকে পাওয়া যায় মাহিরার কবরের কাছে। সেখানে বসে মাটি আগড়ে কাঁদতে দেখেছে রামিম ভাই। ভোরে ফিরে আসে গম্ভীর এক মুখশ্রী নিয়ে। সিরাত রান্নার কাজ শেষ করে রওনাপ ও নাহিলকে খেতে দিয়ে সে এসেছে সারার কাছে। সে যাবে কোচিংয়ে, তাই দেখা করতে এসেছে। এসে দেখে সারা বেলকনিতে বসে আছে। সে এগিয়ে যায় তার কাছে, পেছন থেকে ঘাড়ে হাত রাখে। সারা একটু কেঁপে ওঠে, ঘাড় ঘুরিয়ে দেখে বোনকে। সিরাত তাকে জিজ্ঞেস করে, এখানে আসলি কিভাবে? আম্মু দিয়ে গেছে? হ্যাঁ, একা একা কি আর চলতে পারি? কারো সাহায্য ছাড়া তো এক পা বাড়ানোর ক্ষমতা আছে কি? তার কথার মাঝে ফুটে ওঠে একরাশ অসহায়ত্ব। সিরাত কথা ঘুরিয়ে বলে, আম্মুর কাজবাজ দেখ, একটা পাতলা চাদর দিয়ে গেছে। বলি বাইরে কি ঠান্ডা, তার খেয়াল আছে? বাদ দে আপু, কোচিংয়ে যাবি এখন? হ্যাঁ, দুপুরের মধ্যেই চলে আসবো। তুই ততক্ষণ আম্মুর সাথেই থাকবি। এখন কি আর এসব কথা বলার কোনো মানে আছে? আমাকে যেখানে রাখবে আমি সেখানেই থাকবো। যা বলছি তাই করবি। আম্মু শুধু বলে তুই নাকি খেতে চাস না, ঘুমোতে চাস না। এগুলো যেন না শুনি আর। খেতে ভালো লাগে না আপু, খেলেই তো জোর করে একাদ ওষুধ খাওয়াই। তুই না থাকলে আম্মু সারাদিন বিছানায় শুয়ে রাখে, শরীর ম্যাচ ম্যাচ করে। সারাদিন শুয়ে থাকতে রাতে কার ঘুম আসে? সিরাতের চোখ চিকচিক করে ওঠে। আল্লাহ তার চঞ্চল বোনটাকে এমন জীবন কেন দিল, যে মানুষটা একবেলা স্থির থাকতো না, আর না কাউকে স্থির থাকতে দিত। আজ প্রায় 1.5 মাস হতে চলল স্থির হয়ে গেছে। সিরাত আর কথা না বাড়িয়ে ঘর থেকে বেরিয়ে আসে। রনব হাসপাতালের যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ছেলেকে খাইয়ে নিজে খেয়ে এসেছে পোশাক বদলাতে। রনব আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছে। এমন সময় সিরাতের আগমন ঘটে রুমে। রনব একবার ঘাড় ঘুরিয়ে তাকে দেখে। সকাল থেকে একাধারে একের পর এক কাজ করে যাচ্ছে। বাড়িতে কাজের লোক থাকা সত্ত্বেও সকালে উঠে একগাদা কাজ নিয়ে বসে। মেয়েটার মুখে বিন্দু বিন্দু ঘাম, এলোমেলো চুলগুলো গলা ঘাড়ে লেপ্টে আছে। সিরাত এগিয়ে যায় কাবাটের দিকে। তাকে উদ্দেশ্য করে রনব বলে, ভাবছি তোমাকে 2-4 মাসে কাজ ঠিক করে দেব, এতে কিছু বাড়তি আয় হবে। সিরাত রওনাফের এমন কথা শুনে তার দিকে তাকায়, কিন্তু তার কথা সে বুঝতে পারে না। বলে, আমাকে বলছেন? না, আমার একটা বউ আছে, তাকেই বলছে। সিরাত তার দিকে কপাল কুঁচকে তাকায়। রনব বোতাম লাগানো শেষ করে তার দিকে এগিয়ে আসে। এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে বলে, পরীক্ষা কবে হিসেব আছে? রনবকে এত কাছে দেখে সিরাত একটু ঘাবড়ে যায়। একটু দূরত্ব তৈরি করে বলে, 1.5 মাসের মতো আছে মনে হয়। রনব আবারও তার দিকে দুপা এগিয়ে যায়। বলে, খাতে কি লিখবে শুনে? কিভাবে থালা বাসন ধুতে হয়, কিভাবে রাখতে হয়, কিভাবে স্বামী সন্তানের খেয়াল রাখতে হয়, এসব? আমারই সংসার, আমার সংসারে এগুলো কে করবে? হ্যাঁ, সংসার তোমারই। সারা জীবন পড়ে আছে এসব করার জন্য। এগুলো করার জন্য কাজে লোক রেখে দিয়েছে, সে করবে ঘরের সব কাজ। তুমি কেন পড়াশোনাটাকে মাতাপুরি করতে চাও? কাজের লোক তো আসে সেই 10টায়, সে পর্যন্ত এঁটো থালা বাসন রেখে দিব? তুমি যখন করবে তাহলে টাকা দিয়ে কাজে লোক রাখার কি দরকার আমার? সময় থাকতে ঠিক হয়ে যাও। নাহিলের মতো পিঠে 2 ঘা পড়লে এমনিতেই ঠিক হয়ে যাবে। সিরাত অবাক নেত্রে তার দিকে চাই। সে মারার কথা বলল। সিরাত বলে, এর জন্য আপনি আমার গায়ে হাত তুলবেন? শুধু এটুকুর জন্য না, তোমার সব কাজের জন্যই ধরে মার দেওয়া উচিত। শুধু বাড়িতে মানুষ আছে তাই কিছু বলছি না। সিরাতের চোখ চিকচিক করে ওঠে। রনব তা দেখে তবু আমলে নেয় না।
বড় মুখ করে বলে এনেছিল বাড়ি থেকে যে এখানে বসে পড়া হবে, কিন্তু এই মেয়ে যা শুরু করেছে তাতে পড়াশোনার পও হচ্ছে না। রনক বলে, কান খুলে শোনো রাখো, আজ যা করেছো করেছো। কাল থেকে রান্না ছেড়ে অন্য কোনো কাজে যেন হাত দিতে না দেখে। সন্ধ্যা হলেই পড়তে বসবে। রাত 11টার আগে টেবিল থেকে নড়তে যেন না দেখে। ফাঁকিবাজির একটা লিমিট আছে। সন্ধ্যা হলে ঢুকে পড়ো রুমে। খাওয়ার সময় এক পলক বের হও, আবার গিয়ে ঢোকো। সিরাত মাথা নাড়িয়ে সায় জানায়, মাথা নিচু রেখে বলে, সারা একা একা থাকতে চায় না। আম্মু সারাদিন ওকে শুইয়ে রাখে, তাই একটু ওকে সঙ্গ দিতে যাই। রনক আর একটু এগিয়ে তার কোমরে হাত রাখে, টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। সিরাত হকচকিয়ে ওঠে, ছাড়িয়ে নিতে চায়, তবুও রনক ছাড়ে না, মিশিয়ে রেখে বলে, দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত সঙ্গ দাও, সমস্যা নেই, কিন্তু সন্ধ্যার পর পড়তে বসবে। তোমার বাবা চাচাকে বড় মুখ করে বলে এসছে তোমার পড়াশোনার দায়িত্ব আমার। এখন তুমি যদি একটু চেষ্টা না করো, আমার কথার কোনো দাম থাকবে? সিরাত চাবি ঘোরানোর পুতুলে নেয়, দুদিকে মাথা নাড়ে। রনক তার কপালে ছোট চুলগুলো সরিয়ে বলে, অন্তত আমার জন্য হলেও এটুকু করো। তোমার এই গাফিলতের জন্য তো আমার কথার খেলাফ হবে, তাই না? বাবা বলেছিল পরীক্ষার পর এখানে আনতে, কিন্তু তুমি তো আগে আসতে চেয়েছ, তাই নিয়ে এসছে। এখন পড়াটা মন দিয়ে না পড়লে তখন পরীক্ষার রেজাল্ট খারাপ হবে। তার দায়টা তো আমার উপরই পড়বে, তাই না? তাই আমার জন্য একটু কষ্ট করবে না? এরপর যা ইচ্ছে করবে, বাধা দিব না। করবে না এটুকু? সিরাত তার চোখের দিকে চেয়ে উপনিস মাথা নাড়ে, মানে সে করবে। রনক তার অধৈর্যকুল এগিয়ে এনে সিরাতের কপালে মাঝখানে ছোঁয়াই। সে ছোঁয়াই ছিল না কোনো কামনা, কেবল ছিল এক পশলা স্নেহের বর্ষণ। সিরাত মনোমুগ্ধর ন্যায় পুরুষটির চোখের দিকে চেয়ে থাকে। এক ঘোরের মাঝে যেন কিছু সময় চলে যায় তাদের মাঝে নীরবতা। নীরবতা ভেঙে পুরুষটি বলে, ক্যান আই কিস ইউর লিপস? সিরাত বুঝতে পারে না, চোখের পাতা ঝাপটে প্রশ্নবোধক চিহ্ন ঝুলিয়ে পুনরায় তার দিকে তাকায়। রনক আবারও বলে, প্লিজ ডোন্ট সে নো। সিরাত যেন এক ধ্যানের মাঝে আছে, আনমনে সাই জানাই। রনকে যেন তারা নেই আজ কোনো। সে ধীর গতিতে অধৈর্যকুল এগিয়ে নেয় কাঙ্ক্ষিত অধৈর্যরা দিকে। 1-2 সেকেন্ড করে সময় চলে যায়। 3 সেকেন্ডের মাথায় সিরাত তার অধরে পুরুষালী রুক্ষ ওষ্ঠের ছোঁয়া অনুভব করে। তার শরীর ঝাঁকি দিয়ে ওঠে। বিপরীতে থাকা মানুষটা তা উপলব্ধি করতে পারে। সে সময় ব্যয় না করে এক হাতে জাপটে ধরে নারী দেহটিকে। অধরের মাঝে অধর, তবুও তাদের কোনো নড়চড় নেই। রনক ধীরে ধীরে সুধা পান করতে আরম্ভ করে। দুজন যেন দুনিয়ার বাইরে অবস্থান করছে। সময়ের হিসেব নেই, কত সময় অতিক্রম হলো জানা নেই। একটা সময় এসে সিরাতও সায় দিতে শুরু করে। নারী ওষ্ঠের চলন যেন রনক নামক পুরুষটিকে আরও ব্যাকুল করে তোলে। সে ঠোঁট ছেড়ে এগিয়ে যায় কণ্ঠদেশে। টুকরো টুকরো চুম্বনে সিক্ত হতে থাকে সিরাতের কণ্ঠদেশ। সিরাত হাত উঠিয়ে রওনাফের শার্ট খামছে ধরে। হঠাৎ সিরাতের হুঁশ ফিরে গলায় মত্ত থাকা পুরুষটিকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। বুকে হাত দিয়ে হাঁপাতে থাকে। এদিকে নিজের কাজে ব্যাঘাত ঘটে। বেজায় চটে গেছে রওনাফের মেজাজ। হাঁপাতে হাঁপাতে সে বলে, কি করলে এটা? কি করলাম মানে? একা একটা মেয়েকে ঘরে পেয়েছেন, অমনি সুযোগে সদ্ব্যবহার করতে আরম্ভ করেছেন। আজব, তা কি পাড়া প্রতিবেশী সব ডেকে এনে করতে হবে? আর সুযোগের সদ্ব্যবহার শুধু আমি না, তুমিও করেছো। আমি কি করেছি? আমিও যা করেছি তুমিও তাই করেছো। তাই সুযোগ যদি নিয়েই থাকি, দুজনে নিয়েছে। আহা, অশ্লীল প্রস্তাবটা কে দিয়েছিল? অশ্লীল প্রস্তাবের সায় কে দিয়েছিল? তুমি সিরিয়াস না করলে আমি কখনোই এসব প্রস্তাব দিতাম না। আমি সিরিয়াস করলেই কেনই বা আপনি সিরিয়াস হবেন? কথাটা এমন বললে যেন বিড়ালের সামনে মাছটা খেয়ে বিড়ালকে বলা হলো মাছ খাবে না। মেয়ে মানুষের যত ঢং। গজগজ করতে করতে বেরিয়ে যায় ঘর থেকে। বিয়ে করেছে কি সাজিয়ে রাখার জন্য? ধরতে গেলে ছ্যাদ করে ওঠে। বিয়ে করেছে 2 মাস হতে যাচ্ছে মাত্র। একটা চুমি তো খেয়েছে, বেশি কিছু তো করেনি। রনক নাহিলকে নিয়ে গাড়িতে গিয়ে বসে। সিরাত ধীরে সুস্থে রেডি হয়ে নিচে আসে। বাড়ির সামনে পরিচিত গাড়িটা দেখে পেছনের দরজা খুলে উঠে বসে। একবারের জন্য সামনে বসা পুরুষটির দিকে তাকায় না। লজ্জা, সংকোচ, রাগ, অস্বস্তি মিলেমিশে একাকার। রনক একবার সিরাতের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নেয়। তাকাবে না এই মেয়ের দিক, আর কখনো কাছেও যাবে না। এমন একটা ভাব ধরল যেন পরের বউ ধরেছিল। নেহাতি পুরুষ মানুষ নিজের অনুভূতির ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, তাই তো এমন করে বসে।
নিজের ভাবনা সাইডে রেখে গাড়ি স্টার্ট দেয়। গভীর রাত, রাজশাহীর শেখবাড়ির দোতলার কর্নারের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে মাশরাফি। ঘুম নামক সঙ্গীটি আজকাল তার কাছে ধরা দেয় না। রাতটা প্রায় কাটে বাগানের ওই কর্নারটাতে। কিভাবে ঘুমোবে সে? দুটো জলজ্যান্ত মানুষের এত বড় ক্ষতি করে ঘুম কি তার আসে? যেদিন বাড়িতে পা রাখে, মুনাওয়ার সাহেব ও ইস্তিয়াক তাকে ধরে ধরে নিয়ে যায়। খাওয়া দাওয়া শেষে সবে যখন গভীর ঘুমে, তখন ব্যথায় জর্জরিত পাটাকে টেনে টেনে নিয়ে এগিয়ে যায় দরজার কাছে। সিটকিনিটা খুলে ক্রাসের সাহায্যে এগিয়ে যায় বাগানের দিক। বাগানে একটা কোনায় তৈরি হওয়া নতুন কবরটার দিকে এগিয়ে গিয়ে খুব কষ্টে এক পা ছড়িয়ে বসে। হাত বোলায় কবরটার উপরে। এই মাটির নিচেই শুয়ে আছে তার ছোট্ট বোনটা। কতদিন তার কথা শোনে না, কতদিন তার কাছে আবদার করে না। দু চোখ ঝাপসা হয়ে আসে। এক হাতের দ্বারা তা মুছে বলে, শোনা, আবার কেন চলে গেলি? সবাইকে দেখা দিলি, একটাবার ভাইয়ার মুখটা মনে পড়লো না? এত অভিযোগ ছিল ভাইয়ের উপর, শেষবার একটু দেখতেও দিলি না। তুই নাই, এটা যে মন মানতে চায় না। কেমনে সান্ত্বনা দেব রে বল? মনে হচ্ছে তোর ছোটবেলায় যখন হোঁচট খেয়ে হাত পা কেটে ফেলতি, তখন কাঁদতে কাঁদতে ভাইয়ার কাছে এসে কত জনের নামে কত অভিযোগ করতি। ও ধাক্কা দিয়েছে, ও তোকে খেলতে নেয়নি। কিভাবে পারলি এত এত ব্যথা নিয়ে চুপচাপ সরে যেতে? দু চোখ থেকে অশ্রুধারা বইছে। দু হাতে মুছে আবার বলতে শুরু করে, শোনা বাচ্চা আমার, কোথায় কোথায় ব্যথা লেগেছে দেখা না ভাইয়াকে। ভাই কি বেশি ব্যথা দিছি? তাই রাগ করেছিস? বল না ভাইকে, ভাই সব সরিয়ে দেব। কথা বল না পাখি, একটু কথা বল, একটু সাড়া দে না। আর ধমক দেব না তোকে, তোর সব কথা শুনবো। ছোট্ট মাটির ঘরটা থেকে কোনো সাড়া আসে না। মাশরাফি পাগলের মতো কাঁদতে থাকে। একসময় চোখের সামনে সব অন্ধকার হয়ে আসে, লুটিয়ে পড়ে কবরখানির উপরে। কত সময় ধরে সেখানে পড়েছিল তার হিসেব নেই। ভোরে যখন মুনাওয়ার সাহেব নামাজের জন্য বের হন, তখন দেখতে পান তাকে। এরপর থেকে প্রায় সময় তাকে সেখানে পাওয়া যায়। সিরাত গোসল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। এমন সময় সায়রা বেগম তার ঘরে প্রবেশ করেন। সিরাত মাকে দেখে বলে, আম্মু, তুমি কিছু বলবা? হ্যাঁ, কাল একবার সারাহকে নিয়ে হাসপাতালে যাবি। কেন আম্মু, ওর কি শরীর খারাপ লাগছে? না, তবে ওকে রাজশাহী নিয়ে যেতে চাচ্ছি, তাই একবার ডাক্তার দেখিয়ে আনলে ভালো হয়। কয়টা দিন আগে হসপিটাল থেকে আসলো, এই অবস্থায় অত দূর জার্নি করবে ও? সমস্যা হবে না, তোর আব্বুকে বললে গাড়ি পাঠাবে, তাতেই ধীরে সুস্থে যাবে। কেন আম্মু, এখানে কি ওর কোনো সমস্যা হচ্ছে? তেমন কিছু না, ও থাকতে চাচ্ছে না, ওর নাকি দম বন্ধ হয়ে আসছে এখানে। আচ্ছা, নাহিলের বাবা আসলে বলে দেখি। ও শুনলে তো রাগ করবে। না শুনে উপায় নেই আম্মু। নিজেরা পাকনামো করতে গিয়ে একটা বিপদ ঘটালে তখন কি হবে আম্মু? তুমি ওকে সারাদিন শুয়ে না রেখে হুইল চেয়ারে বসিয়ে দিতে পারো, ও চাকা ঘুরিয়ে অন্তত এঘর ওঘর করতে পারবে। একটানা শুয়ে থাকতে কার ভালো লাগে বলো? ভয় লাগে যদি পড়ে যায়। কিছু করার নেই আম্মু, ওকে ওতে অভ্যস্ত হতে হবে। ওর হাঁটা চলার নিশ্চয়তা কেউ দিতে পারছে না। তুমি মা, আমি বোন। আমরা সারা জীবন শুয়ে বসিয়ে ঘোরালেও অন্যরা একটা সময় বিরক্ত হয়ে যাবে। আমি চাই না আমার বোন কারো বিরক্তির কারণ হোক, এটা তোমাকেও বুঝতে হবে। দুজনের চোখই ভেজা। কেউ যেন মানতে চাইছে না এই নিষ্ঠুর নিয়তি। ঢাকা থেকে রাজশাহীর পথে রওনা করেছে রওনাফদের গাড়িটা। সেদিন সিরাত কথা বলে রওনাফের সাথে। বিচক্ষণ রওনাফ প্রথমে একটু দ্বিমত করলেও পরে চুপ থাকে। রাতের খাওয়া শেষে সিরাত ও সায়রা বেগম কথা বলছিল বসার ঘরে। তখন রওনাফ যায় সারার কাছে। সারা তখন বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসেছিল, মুখে একরাশ বিষণ্ণতার ছাপ। রওনাফ অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করে। রওনাফ একটা চেয়ার টেনে বসে বিছানার পাশে। রাতের খাবার খেয়েছো? জি ভাইয়া। ওষুধ খেয়েছো? হ্যাঁ। শুনলাম তুমি নাকি এখানে থাকতে চাইছো না। আসলে ভাইয়া, এখানে আটকা জায়গায় আর ভালো লাগছে না। বাড়িতে তো খোলামেলা পরিবেশ। কিন্তু তোমার তো শরীর ভালো না, এই অবস্থায় অত দূর জার্নি করলে শরীর তো আরো খারাপ করবে। সারা কিছু বলে না, মাথা নিচু রেখেই হাত মোছড়ায়। রওনাফ তা দেখে আবার বলে, চাচি বলছিল তুমি নাকি ওষুধ খেতে চাও না। খাই তো, মাঝে মাঝে খেতে ইচ্ছে করে না। এটা খুব খারাপ কথা। নিয়মিত ওষুধ না খেলে কি রোগ সারবে? প্রতিবার চেক আপে যখন রিপোর্ট একই রকম আসে, তখন কি ভালো লাগে? সারা কিছু বলে না। তুমি যেতে চাও ঠিক আছে, তবে যদি পরবর্তী রিপোর্ট ভালো হয় তবেই।
নাহলে এখানে এভাবেই থাকতে হবে। আর রিপোর্ট ভালো করতে হলে নিয়মিত ওষুধ খেতে হবে। সারা মাথা নেয়, মানে সে ওষুধ খাবে। পরের দিন বিকালে সিরাত, সারা, রনব ও নাহিল ঘুরতে যায় কাছের একটা পার্কে। ব্যস্ততার কারণে কারোর সেভাবে বের হওয়া হয় না। অনেকদিন পর সারা খোলা আকাশে ঘুরতে এসে তার খুব ভালো লাগছে। খোলা আকাশ, মানুষজন, গাছপালা দেখতে পেয়ে ভীষণ খুশি। এ খুশি একটা জায়গায় এসে অপূর্ণ। যদি সে স্বাভাবিক থাকতো তাহলে অবশ্যই প্রতিটা রাইড এসে চড়ত। কোনটা বড়দের কোনটা বাচ্চাদের হিসেব করতো না। সেদিন তারা অনেকক্ষণ ঘোরাঘুরি করে ছবি তোলে, বিভিন্ন ধরনের খাবার খায়। সন্ধ্যার পর বাড়ি ফিরে আসে। সারার মনটা ভীষণ ভালো আজ। এসে মায়ের সাথে জুড়ে দেয় আজকের ঘোরাঘুরির গল্প। সারা বেগমও মন দিয়ে শোনেন সেসব। রাতে সিরাত সারাকে সবার সাথে খেতে টেবিলে নিয়ে আসে। এতদিন সায়রা বেগম ওকে রুমেই খাওয়াতেন, না হলে সিরাত তার সাথে রুমে খেতে বসতো। খাবার টেবিলে সারা ও নাহিল আবারও পুরনো দিনের মতো খুনসুটি করলো। আজ আর সায়রা বেগম বকলেন না, বরং দু চোখ ভরে দেখলেন। আজ দুই মেয়ের মুখেই হাসি। সিরাত আজ নিজ হাতে সবাইকে বেড়ে খাওয়াচ্ছে। আজ রান্না হয়েছে কলিজা ভুনা, ডাল চচ্চড়ি ও মুরগির পাতলা ঝোল। সায়রা বেগম মেয়ের সংসারে আজ প্রথমবার রাঁধলেন। সবাই রাতের খাবার বেশ মজা করেই খেয়েছে। খাওয়া দাওয়া শেষে বসার ঘরে বসে আড্ডা দিচ্ছে সবাই। রনব নিজের ঘরে চলে গিয়েছে। আড্ডার নির্দিষ্ট কোনো প্রসঙ্গ নেই, সবই পুরনো দিনের আলাপ। এক পর্যায়ে চলে যায় রনবের প্রথম বিয়ের ঘটনায়। সায়রা বেগম বলেন, যখন রওনাফ আর নাহিলের মায়ের সম্পর্কে কথা বড় ভাইজানের কানে যায়, তার তো সে কি রাগ! এ তো কোনোভাবেই মানবে না। ওইদিকে নাহিলের মায়ের বিয়ে দিচ্ছে বাড়ি থেকে। রওনাফও সে মেয়েকে ছাড়া বিয়ে করবে না। একাই কাউকে কিছু না জানিয়ে মাত্র 22 বছর বয়সে বিয়ে করে নেয় নাহিলের মাকে। আম্মু, তখন আমি আর আপু কতটুকু ছিলাম? তোর বয়স 7 কি 8, আর সিরাতের 9 বা 10 এইরকমই হবে। তারপর কি হলো? তারপর আর কি, কয়েক মাস যেতেই জানাজানি হয়ে যায়। বড় ভাইজান আর তোর আব্বু ঢাকায় আসে। তারপর সে কি ঝামেলা! মেয়ের বাড়ির লোকেরাও জেনে যায় ততদিনে, কেউ কাউকে মানে না। কত ঝামেলা! এর মাঝে খবর আসে নাহিলের মা গর্ভবতী। কিন্তু আর কি করে, তখন তোর বাপ চাচারা মেনে নেয়। মেয়ের বাড়ি থেকে কোনোভাবেই মানে না। অল্প বয়সী বেকার ছেলের হাতে কেউ মেয়ে দিতে চায়। কিন্তু আমাদের রওনাফ তো লাখে একটা ছেলে, কত পরিশ্রম করে সংসারটা চালায়, স্ত্রীর সেবা করে। নাহিলের মায়ের সাথে তখন প্রায়ই কথা হতো। খালি বলতো গর্ভবতী হওয়ার পর রওনাফ তাকে কোনো কাজেই হাত দিতে দেয় না। সকালে উঠে রান্না বাড়া কেড়ে খাইয়ে মেডিকেলে নিয়ে যেত। দুজনেই তখন মেডিকেলে পড়ে। আবার ক্লাস শেষ করে এসে সব কাজ সেরে বিকালে একটা কোচিং সেন্টারে পড়াতো। সন্ধ্যার পর বাসায় বাসায় গিয়ে টিউশনি করাতো। বাচ্চাটার ওপর জেদ ধরে একটা টাকাও নিত না। হাড় ভাঙা পরিশ্রম করে সংসারটা টিকিয়ে রেখেছিল। এরপর নাহিল হলো। পড়ার চাপ, সংসার খরচ বেড়ে যায়। তখন এক প্রকার হিমশিম খেত ছেলেটা। তবুও কখনো কারোর কাছে 2 পয়সা চায়নি। কখনো মুখে কষ্ট বা রাগের ছাপ দেখিনি। সব সময় হাসি খুশি থাকতো। কিন্তু শেষ পর্যন্ত কি হলো আল্লাহ জানে। দুজন আলাদা হয়ে গেল। ছেলেটাকে কত কষ্টে নিজের কাছে রাখলো। এরপর থেকেই হাসি খুশি ছেলেটা সবার থেকে দূরে চলে গেল। সিরাত এত সময় ধরে চুপ করে শোনে। হৃদয়ের কোনো এক কোণে সূক্ষ্ম চিনচিনে ব্যথা অনুভব হয়। মুখে অদ্ভুত এক গম্ভীরতার ছাপ ছেয়ে যায়। চোখে জ্বালা শুরু হয়। মা ও বোনকে ঘরে পাঠিয়ে নাহিলকেও পাঠিয়ে দেয় তার বাবার কাছে। নাহিল কোনো বাক্য ব্যয় না করে চলে যায় নিজের ঘরে। রনব ছেলেকে নিয়ে ঘুম পাড়ায়। অনেকক্ষণ হয়ে গেল যখন সিরাত আসে না, তখন সে ঘরের বাইরে পা রাখে। দেখতে পায় বসার ঘরে চায়ের কাপ হাতে সিরাতকে। এগিয়ে গিয়ে তার সামনে গিয়ে দাঁড়ায়। সিরাতের কোনো হেলদোল নেই, সে নিজের ভাবনে ব্যস্ত। রনব গিয়ে সিরাতের পাশ ঘেঁষে বসে। সিরাত পাশে কারোর অস্তিত্ব টের পেয়ে একটু হক চুকিয়ে যায়। ঘুরে তাকায় রনবের দিকে। রনব তার হাতে চা দেখে বলে, এই রাতে চা নিয়ে বসটা কেন? একটু মাথা ব্যথা করছিল তাই। চোখ মুখ তো লাল হয়ে গেছে। মাথা কি বেশি ব্যথা করছে? ওষুধ দেব? না, চা খেলে ঠিক হয়ে যাবে। এই মাথা ব্যথা চাই কমবে না। কি নিয়ে টেনশন করছো এত? ওই তেমন কিছু না, স্যারকে নিয়ে একটু চিন্তা হয় এই আর কি। রনব আছে বলে চুপ হয়ে যায়। সে দেখছে তখন মেয়েটা ওসব কথা শুনে কিভাবে অস্থির হয়ে উঠেছিল।
তার চোখ অন্য কিছু বলছিল। রনব বসার ঘরে আসতে গিয়েও তাদের আলোচনা শুনে থেমে যায়। যদিও সায়রা বেগমের এমন কাজে সে বেশ অসন্তুষ্ট হয়। মা হয়ে কিভাবে তার স্বামীর আগের সংসারের গল্প মেয়ের কাছে করতে পারে। সেখানে নাহিলও ছিল, তবে সে আটকে না। এত বছর পর সিরাতের মা তার সাথে একটু স্বাভাবিকভাবে কথা বলছে, এটাই অনেক। আরও একটা বিষয়ের জন্য সে আর এগোয় না, দরজায় দাঁড়িয়ে পুরো দৃষ্টি অবলোকন করে। মাথা নিচু রেখেই বলে, সে আমার অতীত, তাকে ভেবে কষ্ট পাওয়ার কিছুই নেই। তুমি আমার বর্তমান, আমার আর আমার ছেলের সবটা ঘিরেই তুমি। সিরাত তার কথাই দ্বিতীয়বার চমকায়। সে কিভাবে এ কথা জানলো? সে কিছু বলে না। রনব বলে, এতদিনে একবার আমি নিজে থেকে কখনোই নাহিলের মায়ের কথা তোমার সামনে তুলিনি। টুকটাক যা এসেছে তা তোমার বিভিন্ন কথা প্রসঙ্গে, কারণ আমি কখনো চাইনি আমার অতীত তোমাকে কষ্ট দিক, আমার অতীত আমার বর্তমানকে নষ্ট করুক। আমি তেমন কিছুই ভাবছিলাম না। আমি জানি তুমি হয়তো মন থেকে এখনো স্বাভাবিক হতে পারছো না, তবে বাঙালি মেয়েরা স্বামীর সাথে অন্য নারীকে জড়িয়ে কোনো কথা হজম করতে পারে না। তুমি একজন মেয়ে মানুষ, বাকিটা বুঝে নাও। এমন কিছুই না। যাই হোক, তবে কখনো এটা নিয়ে কষ্ট পাবে না। তার সাথে আমার একটা রঙিন সংসার ছিল, আমি কখনো অস্বীকার করব না যে তার সাথে আমি খারাপ ছিলাম। তবে সে আমার অতীত, বর্তমানে তার কোনো ছাপ নেই, আর আমি পড়তেও দেব না। তাকে আমার সন্তানের মা হিসেবে এখনো সম্মান করে আর সারা জীবন করব, কারণ তার জন্যই আজ আমি আমার ছেলেকে পেয়েছি। তবে প্রাক্তন হিসেবে তার প্রতি আমার কোনো অনুভূতি নেই, না ভালোবাসা, ঘৃণা বা রাগ। সে এক পর্যায়ে থামে, এবার বলতে শুরু করে, আমার বর্তমান ভবিষ্যৎ সবটা জুড়ে তোমার বসবাস। জানি না তুমি আমাকে কতটুকু অনুভব করো, তবে একজন সঙ্গী হিসেবে আমার তোমাকে নিয়ে যে অনুভূতি আছে তা অস্বীকার করব না। এখন তোমার মনে হতে পারে একটা সময় যাকে ভালোবাসতাম তাকে একবার মুছে কিভাবে অন্যজনকে জায়গা করে দিতে পারি। আসলে একেই বলে পুরুষ মানুষ, এদের মনে জায়গার অভাব নেই, তবে প্রত্যেকের জন্য জায়গাটা আলাদা আলাদা। রনব আবারও থামে, এরপর বলে, তার প্রতি যে আমার অনুভূতি একদমই নেই তা ভুল। আমার জীবনের প্রথম ভালোবাসা ছিল, হয়তো দিনে দিনে তার চাপা পড়েছে, তবে আমি নিশ্চিত তাকে দেখলে বা তার কথা শুনলে আজও একটু হলেও আমার হৃদয়ে কাঁপন ধরাবে। সিরাত পুরো সময়টা মাথা নিচু করে রাখে, তার চোখ দুটো ছলছল করছে। সেভাবেই বলে, মনে আছে একদিন আমাকে বলেছিলেন আপনার প্রতি আমার সব ধরনের অধিকার আছে। আজ প্রথমবার সেই অধিকার চর্চা করতে চাই। সেই অধিকার থেকে একটা প্রশ্ন করি। রনবের কপালে কিঞ্চিত চিন্তার রেখা দেখা যায়, তবুও কণ্ঠ স্বাভাবিক রেখে বলে, অবশ্যই। সিরাত এবার সরাসরি তাকায় রনবের দিকে, তাকিয়ে বলে, আমি যতদূর শুনেছি আপনাদের প্রেমের বিয়ে, তাহলে 4 বছরের মাথায় বিচ্ছেদ কেন হলো? রনব ধারণা করেছিল সে একদিন না একদিন সিরাতের দিক থেকে এমন একটা প্রশ্নের মুখোমুখি হবে, তবে সেই দিনটা আজই তা বুঝতে পারেনি। তবু নিজেকে সামলে বলে, বনিবনা হয়নি তাই। আপনার চোখ তো ভিন্ন কথা বলে। চোখের ভাষা পড়তে শিখে গেছ, শুধু স্বামী বলে মানতে পারছো না। কে বললো মানতে পারছি না? এই তো বেশ সংসার করছি, 24 ঘন্টা একসাথে থাকছি। একসাথে পাশাপাশি থাকলে স্বামী স্ত্রী হয় না। তুমি আমি এত কাছে থেকেও দেখো কত দূরে, আমাদের কত অমিল। স্বামী স্ত্রী মানে কি শুধু এক ঘরে থাকা? আপনি কিন্তু কথা ঘুরাচ্ছেন। কথা ঘোরাচ্ছি না, আসলে আমি ওই বিষয়ে কোনো কথা বলতে চাই না। সে এখন একজন বড় নারী, তার সম্পর্কে আমার বলার কিছুই নেই। আপনি কিন্তু আমাকে অধিকার দিয়েছেন আপনাকে প্রশ্ন করার। আমি আমার অধিকার থেকেই প্রশ্ন করেছি। যেদিন মনে হবে আমি তোমার স্বামী হয়ে উঠতে পেরেছি, সেদিন আমার অতীত সম্পর্কে তোমার যা জানার আমি তোমাকে জানাবো। বর্তমানে তুমি আমি কেবল বন্ধু। বন্ধুর কাছে নিশ্চয়ই আমি আমার সন্তানের মায়ের দোষ বর্ণনা করব না। একটু থেমে আবার বলে, তবে এটুকু জেনে রাখো, তোমার স্বামী নির্দোষ ছিল। যা ঘটেছে তাতে আমি কেবল ভুক্তভোগী ছিলাম। আশা করি ভবিষ্যতে যদি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হও, তবে কখনো আমাকে ঘৃণার চোখে দেখো না, আমার উপর সন্দেহ রেখো না। তুমি অবিশ্বাস করলে আমার আর কোনো ভরসার জায়গা থাকবে না। রনব উঠে চলে যায়, যেতে যেতে বলে, রাত অনেক হয়েছে, ঘুমাতে এসো। রনব চলে যায়, সিরাতকে রেখে যায় অথৈ সাগরের মাঝে, যেখানে কোনো কুল কিনারা পাচ্ছে না সে। 15 দিনের মাথায় সায়রা ও সিরাত মিলে সারাকে নিয়ে হাসপাতালে যায়। সারা আজ ভীষণ চিন্তিত, যদি রিপোর্ট ভালো না আসে
তবে সে রাজশাহী যেতে পারবে না। সে কদিন বেশ পরিশ্রম করেছে, বাকিটা আল্লাহ ভরসা। ডাক্তার দেখিয়ে হাসপাতালে বেরিয়ে আসে। চেক আপ করা শেষ, রিপোর্ট বিকালে রনফ যাওয়ার সময় নিয়ে যাবে। সারা বিকাল থেকে বেশ চিন্তিত। তার মধ্যে অদ্ভুত এক অস্থিরতা লক্ষ্য করছেন সায়রা বেগম। বেশ কয়েকবার অস্থিরতার কারণ জানতে চাইলেও সে বলে না তেমন কিছু। সন্ধ্যার পরপরই কলিং বেল বেজে ওঠে। সিরাত নিজের ঘরে পড়ছে। সায়রা বেগম রাতের খাবারের জন্য খাবার গরম করছেন। নাহিল ও সারা সিরাতের ফোনে কার্টুন দেখছে আর চিপস খাচ্ছে। কলিং বেলের শব্দ শুনে সারা উঠতে যায়। তখনই টের পায় সে আর আগের সারা নেই। এ সারা এক গ্লাস পানি এগিয়ে খাওয়ার ক্ষমতাও নেই। তাই নাহিলকে বলে, আব্বু যা তো, একটু দেখ কে এসেছে। মিশু আর জিজা আছে, তারা খুলে দিবে। একটু যা বাপ, দেখে আয়। আমি পারলে কি তোকে বলতাম বল? ওহ, শালা ফুপ্পি যাচ্ছি। নাহিল দৌড়ে যায় বসার ঘরের দিকে। দেখে দিদা আগে দরজা খুলে দিয়েছে, তার বাবা এসেছে। সে দৌড়ে গিয়ে তার কোমর জড়িয়ে ধরে রনফ ছেলেকে কোলে তুলে নিয়ে বলে, কি করছিলে? পড়তে বসছো? বাবা আসলে বসতেই যাচ্ছিলাম, কিন্তু মিশু পড়ছে। জিজা রান্নাঘরে, শালা ফুপ্পি একা একা ছিল, তাই তার কাছে গিয়েছিলাম। রনফের কপালে ভাঁজ পড়ে, বলে, তা ফুপির কাছেই তো বসতে পারতে বই নিয়ে। এখন মাম্মার পাশে গিয়ে পড়তে বসো। আর একদম তাকে বিরক্ত করবে না, সামনে পরীক্ষা আছে ওর। নাহিলকে কোলে নিয়ে ঘরে ঢোকে। সিরাত এক নাগারে পড়ে যাচ্ছে। উপরে ছাদের দিকে চোখ বন্ধ রেখে রনব ছেলেকে নামিয়ে দেয়। নাহিল বিছানার উপর থেকে ব্যাগ আনতে গেলে এই সুযোগে রৌনক এগিয়ে যায় সিরাতের দিকে। সিরাত আগেই টের পেয়েছে ঘরে কেউ এসেছে, তবে তাকে এ সময় কেউ বিরক্ত করবে না সে নিশ্চিত। রনব এগিয়ে গিয়ে সিরাতের কাছে যায়, ঝুঁকে তার কপালের মধ্যখানে অধৈর্যরা ছোঁয়ায়। তার স্থায়িত্ব ছিল 1-2 সেকেন্ড, সাথে সাথে সরে আসে। অনাকাঙ্ক্ষিত ছোঁয়ায় ঘাবড়ে যায় সিরাত, সাথে সাথে চোখ খুলে তাকায়। ঘরে আশেপাশে নাহিল যে বিছানায় ছড়ানো ছিটানো বই গোছাচ্ছে, আর রনব সে কাবার থেকে কাপড় বের করছে। যা বোঝার সে বুঝে নেয়। সে কিছুই বলে না, আবারও পড়াই মন দেয়। শিকদার বাড়িতে যেন আজ উৎসবের আমেজ লেগেছে। সকাল থেকে বাড়ির মেয়ে বউরা ব্যস্ত রান্নাঘরের কাজে। রাবিয়া এসেছে, অন্যদিকে মনিরা ও তার পরিবারকেও আসতে অনুরোধ করেছে। আজমল শিকদার মনোয়ার সাহেব জানিয়েছে তারা যাবে। আতিয়া গতকালই কাজের মানুষদের দিয়ে 2টি রুম পরিষ্কার করিয়েছে। একটি রনাফেদের রুম, অন্যটা নিচে সারার জন্য। তার ঘর উপরে হলো, এ অবস্থায় বারবার ওঠা নামানো তার জন্য কষ্টকর হবে, তাই নিচেই তার জন্য ঘর পরিষ্কার করা হয়েছে। দুপুরের পর রনবদের গাড়িটা এসে থামে শিকদার বাড়ির সামনে। প্রথমে বেরিয়ে আসে রনব, এরপর এক একে অন্যরা বের হয়। সবার শেষে বের করা হয় সারাকে। বাড়িতে প্রবেশ করার পর দেখে ঘর ভর্তি লোকজন। সারা ও সিরাতের নানা বাড়ি থেকে আত্মীয়রা এসেছে। ড্রয়িং রুমে কিছু সময় কথাবার্তা চলে। এরপর আজমল শিকদার যার যার রুমে যাওয়ার নির্দেশ দেন, কেননা সবাই ক্লান্ত। এসব আলোচনা পরে নিরিবিলি করা যাবে। সারাকে সায়রা বেগম নিস্তলার ঘরটায় নিয়ে যান, সাথে আছে মিথিলা। 2 ননদকে বোনের মতো দেখে সে। সারাকে ফ্রেশ হতে পাঠিয়ে দিয়ে সারাকে পোশাক পাল্টাতে সাহায্য করে। পানি এনে হাত মুখ পা মুছে দেয়। শীত বেশ ভালোই পড়েছে, তাই পানির সংস্পর্শে নেওয়ার রিস্ক নিল না। সব কাজ সেরে বিছানায় আদর সহ করে বসিয়ে রেখে সে ঘর থেকে বেরিয়ে আসে। এদিকে তার অনেক কাজ রয়েছে। সারার এখন বিশ্রাম প্রয়োজন। সিরাত নাহিলকে সাথে নিয়ে ঘরে যায়। লাগেজ খুলে নাহিলের জামাকাপড় বের করে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। সে তার এবং রনফের কাপড়ও বের করে। আজ প্রথমবার সিরাত রনফের দেওয়া সেই চাদরটা পরে। রনফ এক প্রকার জোর করেই পরিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুলের বিনুনি খুলছে আর নিজের গায়ে জন শালটার দিকে চোখ বোলাচ্ছে। রনফ শিকদারের পছন্দ বরাবরই সুন্দর। কেনার সময় বলেছিল এটা তাকে মানাবে, ঠিক সেটাই হলো। সত্যি চাদরটা তাকে মানিয়েছে। ভেবেছিল জ্যাকেট, লং কোট, হুডি এসবের বাইরে সে কিছুই পরেনি। হঠাৎ নতুন কিছুতে তাকে মানাবে না, তার ভাবনা চিন্তার মাঝেই ঘরের প্রবেশ করে রনক। সে বেশ ক্লান্ত। সারা পথ গাড়ি চালিয়ে এসেছে, শরীর যেন ভেঙে আসছে। সিরাত তার দিকে একবার ঘাড় ঘুরিয়ে তাকায়। ক্লান্তি যেন তার চোখে মুখে ধরা দিচ্ছে। আপনার কি শরীর খারাপ লাগছে?
না, তেমন কিছু না, শুধু একটু ক্লান্ত লাগছে। যান তাহলে, আপনি আগে গিয়ে ফ্রেশ হয়ে নিন। বিছানার উপর কাপড় বের করা আছে। রনব মাথা ঝাঁকিয়ে শাহজানি খানিকটা এলোমেলো পায়ে এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। সিরাত পুরোটা সময় তার দিকে তাকিয়ে ছিল। তাকে দেখেই বোঝা যাচ্ছে শরীরে কোনো সমস্যা হয়েছে, আর বলছে তেমন কিছু না। দুপুরে খাওয়া দাওয়া শেষে যে যার ঘরে বিশ্রাম নিচ্ছে। সিরাত আর ঘরে যায় না, সে যায় সারার ঘরে। সেখানে আগে থেকেই ইয়াস, ইনান ও নাহিল ছিল। তারা চারজন মিলে আজগুবি গল্প জুড়ে দিয়েছে। সেই সাথে যোগ দেয় তাদের সাথে। তাদের আড্ডার মাঝে এসে হাজির হয় রাবেয়া ও মিথিলা। তাদের মধ্যে এখনও সেই ভুল বোঝাবুঝির রেশ রয়েছে, তাই কেউ কারোর সাথে চোখে চোখ রেখে কথা বলছে না। সিরাতি আগ বাড়িয়ে তাদের সাথে কথা বলে, কেননা যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন তা ধরে রেখে লাভ কি? তাতে তো আর কিছু পরিবর্তন হবে না। তাকে সহজভাবে কথা বলতে দেখে তারাও আস্তে আস্তে সহজ হয়ে যায়। বিকালে মনিরা তার পরিবার নিয়ে আসে। মাশরাফিকেও ধরে বেঁধে নিয়ে আসে। সে কোনো মতেই আসতে চায়নি। এই পরিবারের মানুষগুলোর সাথে চোখ মেলাতে তার বড়ই কুণ্ঠাবোধ হয়, তাই তো আসতে চায়নি। তবুও মা বাবার জোরাজুরিতে আসতে হয়েছে তাকে। মাশরাফি পায়ের অবস্থা আগের চেয়ে ভালো, এখন গ্রাস ছাড়া হাঁটতে পারে। তবে পায়ে কিছুটা টান পড়ে, একটু কষ্ট হয়, তবে সে মানিয়ে নিয়েছে। সন্ধ্যার পর সবাই ছাদে আড্ডা দিচ্ছে। সেখানে উপস্থিত আছে বাড়ির সব ছেলে মেয়েরা, কেবল রওনাক ছাড়া। সন্ধ্যার পর থেকে তার আর দেখা পাওয়া যায়নি, সে নিজের ঘরেই আছে। অনেক দিন বাদে এভাবে আড্ডা দিচ্ছে তারা। এখানে সবচেয়ে বেশি মিস করছে যাকে, সে হলো মাহিরা। সারা মনটা এ কারণেই বেশ ভার। মাহিরা আর সে সমবয়সী হয়ে দুজন সবসময় একসাথে থাকতো। আজ তার সখী নেই, তাই এই আড্ডায় সে বড় উদাসীন। ইস্তিয়াক সবাইকে তাড়া দিয়ে নিচে নিয়ে আসে রাতের খাবারের জন্য। রাত বেড়েছে, তার সাথে ঠান্ডার প্রকোপ বেড়েছে, তাই সবাইকে ডেকে নিয়ে আসে। রাতে খাওয়া দাওয়া শেষ করে বাড়ির বড়রা এক জায়গায় হয়ে আলোচনায় বসেছে। আলোচনার বিষয়বস্তু হলো মাহিরা। তার মৃত্যুর পর মাশরাফি ও সারার অসুস্থতার কারণে মাহিরার উদ্দেশ্য কিছু করা হয়নি। দেখো মনোয়ার, মিলাদ দোয়া তো বেদায়াত, আর একজন মানুষের মৃত্যু তো সুখের কিছু নয় যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দাওয়াত করে আয়োজন করে খাওয়াবো। খাইয়ে কোনো লাভ নেই, তারা দোয়ার তো দূরে খাবারের সমালোচনাটাই বেশি করবে। কে ভাগে পায়নি, কোন তরকারিতে লবণ বেশি কোনটায় কম, এইসব ধরে বেড়াবে। এর চেয়ে গরিব মিসকিন খাওয়ানোটাই উত্তম। এটা তুমি ঠিক বলেছ, তবে আমি ভাবছি শুধু না খাইয়ে কিছু দানও করা উচিত। হ্যাঁ ভাইজান, আমি ভাবছি যদি কয়েকটা এতিমখানা হাফেজি মাদ্রাসায় খাওয়ানো যায়, সাথে তাদের প্রয়োজনীয় জিনিস দেওয়া যায়, তাহলে তাদেরও উপকার হবে। আর যতদিন সেগুলো ব্যবহার করে তারা উপকৃত হবে, ততদিন আমার মেয়েটার জন্য দোয়া করবে। এটা ভালো বলেছ, তাহলে এই কথাই থাকুক। বাকিটা ছেলেদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। ওরা গিয়ে দেখে আসলো মাদ্রাসাগুলোতে কি কি লাগবে না লাগবে, তাদের সাথে কথাও বলে আসবে না হয়, কি বলো মনোয়ার? ঠিকই বলেছেন ভাইজান। কাল তাহলে আপনি ওদের সাথে এই বিষয়ে আলোচনা করেন। যত দ্রুত পারা যায় কাজটা সেরে ফেলা দরকার। আচ্ছা, এবার যাও, যে যার ঘরে, রাত হয়েছে অনেক। তাদের আলোচনার সমাপ্তি ঘটে এখানেই। অন্যদিকে সিরাত বেশ রাত পর্যন্ত সারা ঘরে গল্প করে রাবেয়া ও মিথিলা আতিয়ার সঙ্গে। তাদের কথাবার্তার মূল বিষয় ছিল অ্যাক্সিডেন্ট। ব্যথিত মনে যে যার ঘরে চলে যায়। নাহিল আজ অনেক দিন পর তার দাদুর সাথে শুয়েছে। তার দাদা একটু রাগী হলো, তাকে অনেক ভালোবাসে। এ সময় যে যত সময় জেগে থাকবে তত সময় তাকে অনেক গল্প শোনায়। তার বাবার ছোটবেলার গল্প, তার ছোটবেলার গল্প, তার বাড়ির সবার গল্প সে মোটামুটি শুনে ফেলেছে। গম্ভীর আজমল শিকদার যেন নাতির কাছে এলে বাচ্চা হয়ে যান। দুজনে বেশ খুনসুটি করে। আজমল শিকদারের এই দিকটা হয়তো বাড়ির সকলেরই অজানা, কেবল নাহিলই জানে তা। সিরাত ঘরে এসে দেখে রনব মোটা একটা কম্বলে মাথা থেকে পা পর্যন্ত টেনে কাত হয়ে শুয়ে আছে। ঘুমিয়ে গেছে কিনা বোঝা যাচ্ছে না। সে একবার ভাবে একবার ডাক দিবে,
আবার কি মনে করে আর ডাকে না। রাতের কাজ সেরে লাইট অফ করে বিছানায় উঠে আসে। কাবার থেকে আরেকটা পাতলা কম্বল এনে জড়িয়ে শুতে যাবে, তখনই পাশ থেকে একটা জনকণ্ঠ ভেসে আসে। মাথাটা একটু টেপে দেবে? সিরাত তার কথা স্পষ্টভাবে বুঝল না। সে তার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, কি বলছেন? শরীর খারাপ লাগছে আপনার? তার মুখের ওপর থেকে কম্বল সরিয়ে কপালে হাত ছোঁয়, সাথে সাথে হাত সরিয়ে আনে। শরীর গরম আগুন হয়ে আছে। দুপুরে তাকে দেখে সে কিছু আন্দাজ করেছিল। দুপুরে কোনো রকম কয়টায় খেয়ে যে রুমে ঢুকেছে আর বের হয়নি। সবার সাথে থেকে সিরাতও ভুলে বসেছিল তার কথা। মনে মনে নিজেকে বেশ কয়েকটা গালি দিল। লোকটা তার কত খেয়াল রাখে, আর সে কি করলো? এই যে লোকটা রাতে খায়নি, দুপুর থেকে ঘর থেকে বের হয়নি, একবার তো একটু খোঁজও নিতে পারতো। রনফ আবারও বলে, দাও না মাথাটা টেপে, খুব মাথা ব্যথা করছে। সিরাত সম্বিত ফিরে পায়। সে তড়িঘড়ি ঘুরে এগিয়ে যায় তার কাছে। প্রায় শরীর ছুঁই ছুঁই হয়ে পা মেলে বসে, হাত দুটো এগিয়ে নেয় মাথার দিকে। আলতো হাতে কপালের এক মাথা থেকে আরেক মাথা টিপে দিতে থাকে দুই হাতে। রনফ বলে, চুলগুলো একটু টেনে দাও। সিরাত এবার চুলগুলো টেনে দেয়, তবে বেশ আলতোভাবে। ভাবে জ্বর হলে পুরো শরীর ব্যথা করে তার, তাই সবারই হয়তো করে। এইভাবেই আস্তে আস্তে টেনে দেয়। রনফ বেশ বিরক্ত হয়ে তার কাজে বলে, চুল টানতে বলেছে, ঘুম পাড়াতে বলিনি, জোরে জোরে টানো। সিরাত এবার জোরে জোরে চুল টেনে দেয়। আরাম পেয়ে রনফ মাথার নিচের বালিশটা টেনে এনে সিরাতের কোলে রাখে এবং তাতে নিজের মাথাটা রাখে। সিরাত তার কাজে একটু চমকায়, তবে কিছু বলে না। সে তার কাজ অব্যাহত রাখে। বেশ কিছু সময় পর রনফের সাড়া পায় না, ভাবে হয়তো ঘুমিয়ে পড়েছে। তাই পাশ থেকে আর একটা বালিশ নিয়ে পাশে রেখে রনফের মাথাটা আস্তে তুলে বিছানায় রাখতে যাবে। তখনই রনফ এক হাতে পেছন দিক থেকে সিরাতের কোমর জড়িয়ে ধরে। সিরাত কেঁপে ওঠে, মাথাটা ছেড়ে দেয়। এতে রনফও বেশ ব্যথা পায়। মুখ থেকে উচ্চারিত হয় ব্যথাতুর একটা আওয়াজ। রনফ বলে, কোথায় যাচ্ছ? একটু জলপট্টি দেবো ভাবছি, তাই পানি আর বাটি আনতে চাচ্ছিলাম। কোথাও যেও না, কাছেই থাকো। আপনার তো অনেক জ্বর, শরীর পুড়ে যাচ্ছে, একটু জলপট্টি দিলে আরাম লাগবে। এইভাবে আমি বেশ আরাম পাচ্ছি। 5 মিনিট সময় দিন, আমি যাব আর আসবো। রনফ যেন নাছোড়বান্দা মুখে বিরক্তি ফুটিয়ে বলে। না। সিরাত বারবার জোরাজোরি করাতে রনফ অনিচ্ছা সত্ত্বেও ছেড়ে দেয়। সিরাত উঠে ঘরের বাইরে যায়। 5 থেকে 7 মিনিটের মাথায় বাটিতে পানি, একটা কাপড়, একটা প্লেটে খাবার নিয়ে হাজির হয় রুমে। খাবার প্লেটটা পাশে ছোট্ট টেবিলে রেখে রনফের এক পাশে বসে কাপড় ভিজিয়ে কপালে দেয়। বেশ অনেকটা সময় ধরে জলপট্টি দেয়। হঠাৎ করে এমন ভয়াবহ জ্বর বাঁধালেন কি করে? জানি না, হঠাৎই হয়ে গেল। এই জ্বর হঠাৎ করেই আসেনি, পূর্ব পরিকল্পনা করেই এসেছে। শীত পড়েছে থেকে তো দেখলাম না একটা মোটা কাপড় পরতে, ফুল হাতার গেঞ্জি পরে ঘোরেন। এতে যে শুধু জ্বর আসছে, এটা আপনার কপাল। যদি জ্বরের ভাই ব্রাদার নিয়ে আসতো, তখন শিক্ষা হতো আপনার। কেন? শুধু জ্বর এসছে বলে কি তোমার কষ্ট হচ্ছে? ভাই ব্রাদার নিয়ে আসলে খুশি হতে? অবশ্যই হতাম। জ্বরে সপ্তাহ 2 পড়ে থাকলে যদি আপনার শিক্ষা হয়, সারাদিন ছেলের উপর আমার উপর এক একটা হুকুম জারি করেন আপনি। নিজের বেলায় তো 16 আনা মাফ, কেউ আপনার উপর হুকুম চালায় না বলে কি আপনি এত নষ্ট হয়ে যাচ্ছেন? আমি নষ্ট হয়ে যাচ্ছে? তাছাড়া কি, নিজের দিকে কোনো খেয়াল দেন আপনি? যদি কারো হুকুমে চলা লাগতো, তাহলে আমার আর নাহিলের মতো সোজা হয়ে যেতেন আপনি। তুমি আছো তো, তুমি জানো হুকুম, আমি বাধ্য স্বামীর ন্যায় সব মেনে নেব। এতে যেন সিরাত খানিকটা লজ্জে পেল। সে আর কথা বাড়ে না, কপালে হাত দিয়ে দেখে কিছুটা সহনীয়। এবার সে কাপড় সরিয়ে বাটিতে রেখে খাবারের প্লেটটা হাতে নেয়। একটু উঠে হেডবোর্ডে হেলান দিয়ে বসতে পারবেন? রনফ চোখ খুলে তার দিকে তাকায়। চোখগুলো বেশ লাল। খাবো না। অল্প এনেছি, খেয়ে নিন। খেয়ে ঔষধ খেলে দ্রুত সেরে উঠবেন। মুখে কিছু ভালো লাগছে না, তিতা হয়ে আছে, রেখে এসো, খাবো না। আপনি না বললেন আমার কথা শুনবেন, তাহলে শুনছেন না কেন? তুমি কি কথাটা সিরিয়াসলি নিয়ে নিয়েছো? আপনি মানুষটা আসলেই নষ্ট। প্লেট রেখে ওয়াশরুমে চলে যায়। হাত ধুয়ে বেরিয়ে আসে। বিছানার দিকে এগিয়ে রনফের এক হাত টেনে ধরে বলে, উঠুন, নাহলে বড় চাচাকে ডেকে আনবো, তখন 2-4টা ঝাড়ি খেলে এমনি ঠিক খাবেন।
রনব তার টানাটানিতে উঠে হেডবোর্ডে হেলান দিয়ে বসে। সিরাত তো তার সোজাসুজি সামনে বসে প্লেটে নিয়ে ভাত মেখে মুখের সামনে ধরে। রনব বোধহয় একটু অবাকই হলো। এত সময় ধরে মেয়েটার কাজকর্ম হজম করতে পারলেও এটা আশা করেনি। হ্যাঁ করুন, নিচ্ছেন না কেন? রনব আর কথা বাড়ে না, চুপচাপ খেয়ে নেয়। খাওয়া শেষে মুখ ধুইয়ে দেয়। প্লেট রেখে এসে রনবের মুখ থেকে শুনে ওষুধ এগিয়ে দেয়। রনব বিনা বাক্যে খেয়ে নেয়। রনব শুয়ে পড়ে। সিরাত লাইট অফ করে কম্বল টেনে শুয়ে পড়ে। দুজনে দুদিকে উল্টো ঘুরে শুয়ে আছে।